বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 13ই মে রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনার শুরুতে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আজকে মার্কেটের যে আচরণ সেটি আপনারা নিজেরাও অনেকে বাজারে যারা দেখেছেন তারা লক্ষ্য করেছেন। মার্কেট কিন্তু ৪,৯২১ পয়েন্টে আজকে আমরা ডে ওপেন হতে দেখি এবং সেখান থেকে মার্কেট ৪,৯৪৪ অর্থাৎ 23 পয়েন্টের মতো মার্কেট আপ ট্রেন্ডে গিয়েছিল। সেখান থেকে মার্কেট যে লোটি ক্রিয়েট করেছিল, আমরা যদি ডে ওপেন এবং ডে লো এর যে পার্থক্য সেটি ডে হাই এবং ডে লো এর যে পার্থক্য সেটি যদি করি তাহলে মার্কেট 83 পয়েন্ট আজকে কিন্তু 46.98 পয়েন্ট দিয়ে মার্কেট ক্লোজ হলেও মার্কেটের কিন্তু 83 পয়েন্টের একটি গ্যাপ হয়েছে, অর্থাৎ ডে ওপেন যেখানে হয়েছিল 421 পয়েন্টে মার্কেটের টার্নওভার যেটি সেটি আমরা দেখেছিলাম গত দিনের যে টার্নওভার 362 কোটি টাকা, সেটি কিন্তু আজকে আরো কমিয়ে 343 কোটি টাকা টার্নওভার হয়েছে। মার্কেট আপট্রেন্ডের স্টকের সংখ্যা একেবারেই কম, মাত্র 54টি স্টক। মার্কেটের আপট্রেন্ড স্টক দেখলেই মনের মধ্যে যে সংখ্যা ভীতি কাজ করে সেটি বলার অপেক্ষা রাখে না। ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা 309টি, আনচেঞ্জ অবস্থায় ছিল 35টি। অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যে মার্কেটের এই পতন কেন। আমি স্বাভাবিকভাবে যেটি আমার কাছে মনে হয়েছে সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা জানেন যে মার্কেট যে 150 পয়েন্ট যেদিন পতন হয়, পরবর্তীতে আমরা কিন্তু 2 দিন মার্কেট 100 পয়েন্ট এবং 19 পয়েন্টের একটা আপ ট্রেন্ড দেখি। তো তারা 150 পয়েন্ট মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে যুদ্ধটাকে পুঁজি করে 150 পয়েন্ট ডাউন ট্রেন্ড নিয়ে মার্কেটের যে সমস্ত শেয়ারের প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছিল, ভালো ডাউন ট্রেন্ড হয়েছিল, ভলিউম হয়েছিল, সেই শেয়ারগুলোতে তারা এন্ট্রি নিয়েছে এবং একই সঙ্গে তারা কিন্তু আজকে ম্যাচিউর ডেটে আপনারা দেখেছেন মার্কেটে যে আপ ট্রেন্ড এবং মার্কেটে যে প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনে গিয়ে তারা এখানে সেল প্রেসার দিয়ে প্রফিট টেক করে মার্কেটে আবার মার্কেটটাকে ডাউন করে দিয়ে কিন্তু এন্ট্রি জোনে চলে গিয়েছে। অর্থাৎ আজকে স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করেছিলাম মার্কেটে একটা সেল প্রেসার থাকবে, বাট সেই সেল প্রেসারটাকে মার্কেট খুব ভালোভাবে মোকাবেলা করে আপ ট্রেন্ডে যাবে, কিন্তু সেটি কিন্তু হয়নি। এবং এটাকে পরিকল্পিতভাবে সাধারণ বিনিয়োগকারীদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, সাধারণ বিনিয়োগকারীদেরকে কিভাবে নিঃস্ব করা যায়, একেবারে পরিকল্পিতভাবে মার্কেটটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আসলে বিনিয়োগকারীদের এখানে কিছুই করার থাকে না। আমি ব্যক্তিগতভাবে নিজেও অ্যানালিস্ট করি, অ্যানালিস্ট এবং নিজেও বিভিন্ন শেয়ার অনেক অ্যানালাইসিস করে করে বাই সেল করে থাকি। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পোর্টফোলিওতে প্রায়, আমি যেটি বরাবরই আপনাদেরকে বলে আসি, মাঝে কিছুটা কমেছিল, আজকে আবার যে পতন, সেই পতনে প্রায় 23-24% কাছাকাছি মার্কেট আমার পোর্টফোলিওতে নেগেটিভ এটি চলে এসেছে। সুতরাং এই অবস্থা থেকে আসলে কবে নাগাদ বের হতে পারবো সেটি এখন সময় সাপেক্ষ। কারণ মার্কেট নিয়ে যে ধরনের আশার বাণী, যে ধরনের কথা, যে ধরনের চিন্তা চেতনা আমরা দেখেছি, সেগুলো আসলে কোনোটাই এখন পর্যন্ত বিনিয়োগকারীদের পক্ষে আসেনি এবং বিনিয়োগকারীরা যে স্বস্তিতে থাকবে সে ধরনের কোনো নিউজ আমরা পাইনি। আজকে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলোর আমার টপ 10 এ স্বাভাবিকভাবে একটি স্টক রয়েছে, সেটি হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই স্টকটি নিয়ে আমি কথা বলেছিলাম এবং এই স্টকটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন 2 টাকা 30 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। আর এই যে শেয়ারগুলো আজকে প্রাইস অ্যাকশন হয়েছে অধিকাংশ জেড ক্যাটাগরি শেয়ার। এবং গতকালকে আমি বিজিআইসি এই স্টক নিয়ে আপনাদের সাথে জেনারেল ইন্স্যুরেন্সের স্টকটি নিয়ে কথা বলছেন, সেই স্টকটিও আজকে প্রাইস অ্যাকশন করেছে মার্কেট পতনে। মার্কেটের যে কোয়ার্টারলি যে ইপিএস গুলো এসেছে সেখানে 80% স্টকের কিন্তু ইপিএস কিন্তু খারাপ এসেছে, আর যে 20%
স্টকের পজিটিভ এসেছে সেগুলো কিন্তু অধিকাংশই ইন্স্যুরেন্স সেক্টর। সুতরাং আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে আমি বলবো যে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন, না হলে এই মুহূর্তে সাইডওয়েজ মুভমেন্টে থাকায় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে দেখতে পাচ্ছেন মাত্র 8টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড ছিল 34টি, ইকুয়াল ছিল 1টি। সেক্টর বা গেনার লিস্টেড সেটি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাংকিং সেক্টর আজকে 7টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 21টি, ইকুয়াল ছিল 8টি। এছাড়াও টেক্সটাইল সেক্টরের মাত্র 5টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড ছিল 45টি। সচরাচর আমরা যেখানে আপ ট্রেন্ড স্টকই দেখি 50-এর কাছাকাছি টেক্সটাইল সেক্টরে, সেখানে কিন্তু খুবই কম সংখ্যক স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে রয়েছে। তো আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কম, সেক্ষেত্রে মার্কেটে খুব বেশি আপ ট্রেন্ড স্টক সংখ্যা থাকবে না, সেটি স্বাভাবিক। আজকের ইন্ডেক্সে যে চার্টটি রয়েছে ক্যান্ডেলের প্যাটার্নটা খুব বেশি ভালো আসেনি। এখানে মার্কেটের যে সাপোর্ট যেটি বলেছিলাম, আমার কাছে যেটি মনে হয়েছে 4770 এই পর্যায়ে মার্কেট আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাট এইখানে দেখতে হবে মার্কেটে যে 150 পয়েন্ট যে ডাউন ট্রেন্ডটি হয়েছিল, সেই ডাউন ট্রেন্ডে 4802 সেখানে স্টকটি সাপোর্ট করে কিনা, এবং সেই সাপোর্টটা যদি করে তাহলে হয়তো মার্কেট ঘুরে যাবে। তবে মার্কেটে এই মুহূর্তে আজকের যে ডাউন ট্রেন্ড বা আজকের যে পতন সেটি কিন্তু একেবারে অস্বাভাবিক। আজকের এই পতনটা কখনোই হওয়া কাম্য ছিল না, কারণ মার্কেটের অনেক হয়েছে, কারেকশন হয়েছে, অনেক ডাউনে চলে এসেছে মার্কেট। 6400 থেকে মার্কেটের বর্তমান যে অবস্থা সেটা আপনারা জানেন। তো এই মুহূর্তে মার্কেটটাকে এইভাবে পরিকল্পিতভাবে ঈদের সামনে বিনিয়োগকারীদেরকে এইভাবে ধোঁকা দেওয়া হচ্ছে, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। কেন হচ্ছে এবং এর সমাধানটা কি, এটি আসলে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কখনোই এটা সম্ভব না বের করা। এটা মূলত গেমলার এবং আমাদের যে পর্ষদ রয়েছে তারাই মূলত এটা ঠিক করবেন। আচ্ছা, এরপরে আপনারা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই স্টকটি নিয়ে জানতে চাইছেন। স্টকটির পাবলিক হোল্ডিং আপনারা জানেন যে প্রায় 10,40,00,000 মতো শেয়ার। ন্যাব বলি, পি রেশিও বলি, খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। এবং এই স্টকটি এই বছরের সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সেটিও খুব ভালো ছিল, 350% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বাট এই স্টকটির ইয়ারলি যদি হাই আপনারা যদি একটু দেখেন 750 টাকা, সেখান থেকে বর্তমান প্রাইস 412 টাকা অবস্থান করছে, এবং ইয়ারলি যে লোটি ছিল 400 টাকা সেটিও কিন্তু 7ই মে ক্রিয়েট করেছে। এখন এখানটাতে একটি সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে রয়েছে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। আমি মনে করি যে স্টকটির অবশ্যই ভলিউমটা গেইন করতে এবং 450-র উপরে অবশ্যই এটি যদি ক্লোজ দিতে পারে তাহলে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে। আদারওয়াইজ এই মুহূর্তে আমি এই স্টকটির খুব বেশি মুভমেন্টে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তবে স্টকটি লো পেইড স্টকের সঙ্গে অধিকাংশ সময় খুব ভালো প্রাইস অ্যাকশনের চেষ্টা করে। ন্যাব যথেষ্ট ভালো, থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে স্বাভাবিকভাবে প্রাইস একটু ডাউন ট্রেন্ডে এসেছিল। বাট মার্কেটের যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলায় আসলে সে তার প্রাইস একটাকে আর ধরে রাখতে পারেনি। তো আমরা প্রত্যাশা করি যে বায়ার যদি স্টকটিতে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে 350 থেকে 357 এই লেভেলটা যদি স্টকটি ক্লোজ করতে ব্রেকআউট করতে পারে তাহলে প্রাইস অ্যাকশন হবে। আদারওয়াইজ কিন্তু এটি আবারও যে 400 টাকার তার যে 52 সপ্তাহের লো রয়েছে রিসেন্ট, সেটি ক্রিয়েট করছে 7ই মে, সেখানে আবার আসার সম্ভাবনা থাকবে। এরপরে এডিএনটেল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমি একটু দেখি এডিএনটেলের কি অবস্থা। এডিএনটেল আজকে পজিটিভ হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি। গত দিনের উপরে যে হাইটি ছিল তার উপরে স্বাভাবিকভাবে ক্লোজ না করার কারণে হচ্ছে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। এখানে আমি মনে করি স্টকটি অবশ্যই 74 টাকার একটা ক্লোজ এবং ভলিউম লাগবে, সেটা যদি করতে পারে তাহলে স্টকটি ভালো করবে। যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ডিভিডেন্ড স্ট্রিট ভালো, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং পাবলিক হোল্ডিংও খুব বেশি না, 2 কোটি শেয়ার। সুতরাং মার্কেটের মুভমেন্ট আসলে, ইন্ডেক্সের মুভমেন্ট আসলে অবশ্যই এই এডিএনটেল কিন্তু 74 টাকা এই লেভেলে চলে আসবে। বাট স্টকটির 52 সপ্তাহের লো রয়েছে 62 টাকা 80 পয়সা। এখানে সাইডওয়েজ মুভমেন্ট করে যদি তার সাপোর্টটাকে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আবারও ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা থাকবে, এবং যে 62 টাকা 80 পয়সা এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ, না করলে 58 টাকা এই জায়গায় আমরা এডিএনটেলকে দেখতে পারবো। এরপরে বিপিএমএল, বসুন্ধরা পেপার মিল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। বিপিএমএল
লেভেলের আমরা একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম, বেশ ভালো প্রাইস অ্যাকশন। সেই স্বাভাবিকভাবেই এখানে একটু কারেকশন জোনে রয়েছে। স্টকটিতে বায়ার অনেক কম, বায়ারের অ্যাক্টিভিটি কমে গিয়েছে। বায়ার আসলে স্টকটি আবারও মুভমেন্টে আসবে। থার্ড কোয়ার্টার ইপিএস স্বাভাবিকভাবে অনেক ফল করেছে এবার। তো সাপোর্ট জোনটা আমি মনে করি আরো নিচেই এই স্টকটি 28 টাকা এই জায়গায় একটা সাপোর্ট নেবে। ভলিউমটা গেইন করতে হবে। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং আমি মনে করি 28 টাকা এই জোনটাতে যদি কেউ বিনিয়োগ এন্ট্রি জোন হিসেবে নিতে পারে, তাহলে স্টকটি থেকে সহজেই প্রফিট টেক করতে পারবে মার্কেট পজিটিভ হলে। এরপরে মনোস্পুল, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে আরেকটি স্টক লো পেইড। আমরা মনোস্পুলকে দেখেছি গত বছরে আমি 575 টাকা 375 টাকা করে আমি সেল করেছিলাম। সেই শেয়ারটার এখন বর্তমান অবস্থা কি সেটা দেখলে খুবই খারাপ লাগে। আমি আসলে অবাক হয়ে যাই যে আমি আমি বলি মনোস্পুল আমি 245 টাকা করে কিনেছিলাম, 243 টাকা করে কিনেছিলাম, 375 টাকা বিক্রি করেছিলাম মনোস্পুল আমার। আর সেই মনোস্পুল আজকে ইয়ারলি লো 52 সপ্তাহের 79 টাকা 60 পয়সা বর্তমান প্রাইস 82 টাকা 80 পয়সা। সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করে কিনা, রিসেন্টলি সে 7ই মে লো ক্রিয়েট করেছে। তো এই লোটাকে যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ, না করলে 76 টাকা এই জায়গাতে স্টকটি চলে আসবে। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি মনে করি 82 টাকা একটা ক্লোজ দিতে হবে। তো যেহেতু লো পেড স্টকের খুব বেশি একটা আমরা মুভমেন্ট দেখিনি, সেই মুভমেন্টটা আসলে অবশ্যই মনোস্পুল ভালো করবে। বাট মনোস্পুলের ভালো দিক যেটা, সেটা হচ্ছে মনোস্পুল এবার থার্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু পজিটিভ নিয়ে আসে। এরপরে আমরা আপ্তাবটো 20 টাকার এই স্টকটি যে ধরনের গেম দিয়েছে, স্বাভাবিকভাবেই সাধারণ বিনিয়োগকারীদের ভুগতে হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার কারণে। আমি মনে করি যে তার যে 52 সপ্তাহের লো, এটি কিন্তু খুব রিস্কি জোনে রয়েছে। 52 সপ্তাহের লোটা রেসপেক্ট না করলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে স্টকটির জন্য। আবারও সেই 20-22 টাকা এই জায়গাতে চলে আসবে, যেহেতু এটি জেড ক্যাটাগরির একটি স্টক। এই মুহূর্তে এন্ট্রি জোন থেকে সবাইকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আর মুভমেন্ট আসলে তারপরে, সেক্ষেত্রে মুভমেন্টের জন্য আমরা অবশ্যই স্টকটিকে 29 টাকা 50 পয়সা থেকে 30 টাকা এই জায়গাতে অবশ্যই ক্লোজ দেখতে পাই। যদি পাই সেক্ষেত্রে আর স্টকটিতে এই মুহূর্তে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে এবং বায়ার একেবারেই নাই স্টকটিতে। যেহেতু স্টকটি জানেন যে 4 কোটির উপরে পাবলিক হোল্ডিং রয়েছে, সেক্ষেত্রে শেয়ারটির বায়ার আসলে আমি মনে করি যে প্রাইস অ্যাকশন হবে। এরপরে এইচআর টেক্সটাইল সেক্টরে আরেকটি স্টক। এইচআর টেক্সটের ক্ষেত্রে যেটি হয়েছে, আমার কাছে যতটুকু মনে হয় যেটি 30 দিনের যে ডাউন ট্রেন্ড, প্রাইস ডাউন ট্রেন্ডে আসার মধ্যে অন্যতম একটি স্টক, যেটি প্রাইস ক্রমান্বয়ে হারিয়েছে এবং তার ইয়ারলি হাই ছিল 57 টাকা। সেখান থেকে স্টকটি আজকে যে লোটি করেছে সেটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তো এই লোটা স্টকটি ধরে রাখতে পারে কিনা বা এখান থেকে আপ ট্রেন্ডে যায় কিনা সেটি দেখতে হবে। না হলে 20 টাকা থেকে 19 টাকা 80 পয়সা 19 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরএসআই একেবারে যাচ্ছে তাই অবস্থা। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে অবশ্যই এই স্টকটিতে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা বিরত থাকবেন এবং টোটালি বিরত থাকেন, সেটি আপনাদের জন্য ভালো হবে। কারণ এই মুহূর্তে স্টকটির পজিশনগত অবস্থা খুব বেশি একটা ভালো না। অর্থাৎ আমি মনে করি যে এই যে ডাউন ট্রেন্ডটা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 21 টাকা অক্টোবরের 29 তারিখে করেছিল এবং সেখান থেকে কিন্তু স্টকটি একটা মুভমেন্টে গিয়েছিল এবং আজকেও কিন্তু স্টকটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, অর্থাৎ 52 সপ্তাহের লো এর কাছাকাছি 21 টাকা 50 পয়সা। এখন এইখান থেকে স্টকটি যদি 52 সপ্তাহের লোটাকে যদি রেসপেক্ট না করে, তাহলে 19 টাকা 80 পয়সা থেকে 20 টাকা 50 পয়সা এই জায়গাতে স্টকটি চলে আসবে এবং ভলিউমটা গেইন করতে হবে। ভলিউম যদি গেইন করতে পারে তাহলে স্টকটি আবারও 2-1 টাকার গ্যাপ দিবে। যেহেতু ডিভিডেন্ড হিস্ট্রি খুব বেশি একটা ভালো না, সুতরাং অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং একই সঙ্গে তার থার্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু খুবই খারাপ এসেছে। এরপরে আনোয়ার গ্লোবালাইজিং, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন, আমরা একটু আনোয়ার গ্লোবালাইজিং এর কি অবস্থা একটু দেখে আসি। আনোয়ার গ্লোবালাইজিং
যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা পজিটিভ না। স্বাভাবিকভাবেই বলে দিলাম, ভলিউম একেবারে নেই হয়ে গিয়েছে, 52,000 ভলিউম করেছে। বায়ারদের কোনো অ্যাক্টিভিটি আমরা স্টকটিতে দেখিনি। এর আগেও সে এই ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, বাট সেটা বরাবরই সে ফেস করেছে। এবারও আজকে যে ডাউন ট্রেন্ডটি করেছে 53 টাকা, এর আগে তার যে 7ই মে ইয়ারলি লো ছিল 51 টাকা। তো এই 51 টাকা 90 পয়সা এই জায়গাতে আবারও স্টকটি আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু মুভমেন্ট নাই, বাজার ভালো না। সুতরাং এন্ট্রি জোন হিসেবে আমি মনে করি 48 টাকা 70 পয়সা থেকে 51 টাকা এই লেভেলটা একটা এন্ট্রি জোন হিসাবে ধরা যেতে পারে। তবে অবশ্যই সেক্ষেত্রে স্টকটি যদি কিছু ভলিউম থাকে এবং বায়ার অ্যাক্টিভিটি থাকে। থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে স্বাভাবিকভাবেই এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে প্রাইস অ্যাকশন করতে পারেনি। এখানে কিছু আমরা জোন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু ড্রটা না করি, যেহেতু আলোচনা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, যার কারণে ড্র করা হয় না। এরপরে বিডি ল্যাম্প, আমরা একটু বিডি ল্যাম্পটা দেখি বিডি ল্যাম্পের কি অবস্থা। এটিও লোপেড একটি স্টক, দেখতেই পাচ্ছেন ভলিউম একেবারেই কমে গিয়েছে। যদিও স্টকটি এর আগে আমরা দেখেছিলাম বেশ ভালো একটা প্রাইস অ্যাকশন করে সাধারণ বিনিয়োগকারীদের ভালো প্রফিট টেকিং জোনে নিয়ে গেছিল, এবং সেটা এই জোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে 115 টাকা থেকে শুরু করে স্টকটি আমরা 145 টাকা এই জায়গাতে আমরা স্টকটি দেখেছি। এখন এই মুহূর্তে বিডি ল্যাম্পের থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, আসার জায়গাটা হচ্ছে এই। আর এটি লো পেইড একটি স্টক, সেক্ষেত্রে মার্কেটের মুভমেন্ট আসলে আমরা স্টকটিতে অবশ্যই প্রাইস অ্যাকশন দেখব। তবে অবশ্যই স্টকটি 112 টাকা থেকে 123 টাকা এই লেভেলে অবশ্যই একটা ক্লোজ দিতে হবে। 123 টাকা না, আমি এক্সাক্ট বলি 122 টাকা, এর উপরে একটা ক্লোজ দিতে হবে, এবং সেটা যদি দিতে পারে তাহলে 130 থেকে 145 এই লেভেলে আমরা আবারও স্টকটিকে দেখব। বাট সেক্ষেত্রে অবশ্যই স্টকটি ভালো ভলিউম এবং মার্কেট পজিটিভ থাকতে হবে। একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্টটি আমরা গত মাসে দেখেছিলাম, সেই মুভমেন্টটা কন্টিনিউ হলে অবশ্যই এটি সম্ভব। এরপরে সোনালী আঁশ, আমরা একটু সোনালী আঁশের কি অবস্থা একটু দেখি। সোনালী আঁশ নিয়ে অনেক জিজ্ঞাসা ছিল এবং বেশ কিছু আলোচনাও সোনালী আঁশ নিয়ে আমি দিয়েছিলাম। সোনালী আঁশে আজকে 5 টাকা 50 পয়সার মতো প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে। সোনালী আঁশের আসলে জুট সেক্টরে সেভাবে কোনো মুভমেন্টই নেই। দেখেন যে স্টকটির প্রাইস ছিল 653 টাকা, তার বর্তমান প্রাইস 157 টাকা, এবং ইয়ারলি লো হচ্ছে 155 টাকা 60 পয়সা। সেই জায়গাতেই কিন্তু অবস্থান করছে 155 টাকা 60 পয়সার, যেটি আজকে সে ক্রিয়েট করেছে, এবং 52 সপ্তাহের লো। এই সার্কিটটা সে মেনটেন ধরে রাখতে পারে কিনা আগামী দিন এটা দেখতে হবে। যদি না পারে তাহলে 146 টাকা থেকে 144 টাকা এই লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। শেয়ারটির থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, খারাপ আসার কারণে স্বাভাবিকভাবে স্টকটির প্রাইস ডাউন ট্রেন্ডে চলে এসেছে, এবং আপনারা জানেন যে এই ধরনের স্টক, লো পেইড স্টকে আসলে সাধারণ বিনিয়োগকারীরা খুব দ্রুত প্রফিট পায়, যার কারণে বিনিয়োগে থাকে, এবং যারা 600 বা 500 টাকার আশেপাশে বাই করেছিলেন তারা অনেকেই স্টপ লস নিতে পারেননি। বিশেষ করে আমার গ্রুপ মেম্বার অনেকেই নিতে পারেননি যারা আগে বাই করেছিলেন। তো এই মুহূর্তে স্টপ লস নেওয়ার বা এভারেজ নেওয়ার সময় না, আগে মার্কেটের গতি ফিরে আসুক। গতি যদি ফিরে আসে তাহলে আমি মনে করি যে স্টকটি থেকে আপনারা তখন এভারেজ করলে বা বাই সেলের মাধ্যমে থাকলে আপনাদের যে ক্ষতি বা আপনাদের যে পোর্টফোলিওতে নেগেটিভ রয়েছে সোনালী আঁশে, সেটি আস্তে আস্তে আপনারা এখান থেকে কাভার করতে পারবেন। এর আর শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। এরপরে প্রগতি লাইফ, এই প্রগতি লাইফ আমরা একটু দেখি প্রগতি লাইফের কি অবস্থা। লাইফ সেক্টরের আসলে মুভমেন্টটা একটা প্রত্যাশাত মুভমেন্ট আমরা করেছিলাম, কিন্তু সেটি হয়নি। প্রগতি আমরা দেখেছি গত দুদিন আগে যে বীমা দাবির প্রায় 8,000 কোটি টাকা লাইফ সেক্টরে পরিশোধ করা হয়েছে। তারপরেও কিন্তু প্রগতি লাইফের বা লাইফ সেক্টরের কোনো মুভমেন্ট নাই। এখানে প্রগতি লাইফটা আসলে 100 টাকা একটা মানে রেঞ্জের মধ্যে সবসময় থেকেছে। প্রগতি লাইফ বিনিয়োগকারীদের একটা পছন্দের শেয়ার, এটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরেও যেহেতু মার্কেট পরিস্থিতি খারাপ,
আমরা দেখেছিলাম স্টকটি 239 টাকা। কি এক মুভমেন্ট 2023 সালে, বলতে গেলে আসলে মানে অবাক লাগে। একটি শেয়ার কিভাবে তরতর করে বেড়ে চলে গেল, বিনিয়োগকারীদের যারা বিনিয়োগে ছিলেন কিভাবে প্রফিট টেক করেছেন, আর এখন সেই শেয়ারটা ঠিক সেম একই জায়গায় আরো একটু ডাউনে আসতে হবে, 75 76 বা 80 এই লেভেলে আসতে হবে। তো দেখা যাক সেই জায়গায় আসে কিনা। তো ভলিউমটা আসলে গেইন করতে হবে, ভলিউমটা নাই মুভমেন্টের জন্য, ভলিউমটা খুবই জরুরি। ভলিউমটা যদি পাই সেক্ষেত্রে আমি মনে করি 100 টাকার উপরে প্রাথমিকভাবে একটা ক্লোজ, এবং সেটা 105 টাকার উপরে 107 টাকায় যদি দেয় তাহলে খুবই ভালো হয়, এবং এটা দিতে পারলে আমরা মনে করি যে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। বাট সেক্টর ওয়াইজ কিন্তু মুভমেন্ট নাই, সেক্টর ওয়াইজ মুভমেন্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর সেল সিগন্যাল রয়েছে, সেই বিষয়টিও মাথায় রেখে শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে মূলত আজকের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনা শুনেছেন। সাধারণ বিনিয়োগকারীরা আস্থাহীনতায় পুঁজিবাজারে এই মুহূর্তে দিন যাপন করছে। তো এই আস্থাহীনতা আসলে কবে নাগাদ শেষ হবে সেটি ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, এবং আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে মুক্তি দিবেন সেদিনই সেটা সম্ভব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।